নমস্কার, ঠিক রাত ৯টা আর আপনার সামনে আমি পিউ, যা বলবো সত্যি বলবো। আজ তো সকাল থেকেই আকাশের মুখ ভার, কেমন যেন গুমোট চারপাশ। হাওয়া অফিস বলছে আপাতত কয়েকটা দিন আংশিক মেঘলাই থাকবে আকাশ। শুধু আকাশেই মেঘ, আমাদের চারপাশটা মেঘ নেই। বেমক্কা বিকেলবেলায় 20 রাউন্ড গুলি চলে গেল কলকাতার পাশে। একটা হতাশার আধার। কাউকে খুশি করার দায় আমার নেই, তাই আজকের এই কঠিন সময়ের নেপথ্য সত্যিটাই চোখে আঙুল দিয়ে দেখাবো আমি। কে দোষী, কে নয়, কার পাপের ফল কে ভুগছে? শিক্ষক, ছাত্র, শিক্ষা ব্যবস্থা, চারদিকে চলছেটা কি? আদালতের একটা নির্দেশ, একসঙ্গে চাকরি হারালেন 25,752 জন। কাঁকর বাঁচতে গিয়ে পুরো চালের বস্তাই বাতিল কেন? এসএসসি মামলায় সুপ্রিম রায় নিয়ে বারবার প্রশ্ন উঠছে। সেই আদালত যা আম জনতার সবচেয়ে বড় ভরসার জায়গা, মার খেতে খেতে মরে যাওয়া মানুষটার বেঁচে ফেরার আশার জায়গা, সেই ন্যায়ালয়কে নিয়ত গত কয়েকদিনে কম জল ঘোলা হয়নি। দিল্লি হাইকোর্টের বিচারপতি যশবন্ত বর্মার বাড়ি থেকে নগদ কড়কড়ে 15 কোটি, আগুনে পুড়ে যাওয়া 15 কোটি উদ্ধারের ছবি আমাদের মনে থাকবে আজীবন। কাকে ভরসা করব? আম আদমির আস্থা রাখতে এবার এগিয়ে এলেন দেশের শীর্ষ আদালতের বিচারপতিরা। নিজেদের সম্পত্তির হিসাব প্রকাশ করবেন বিচারপতিরা। ভাবা যায়? সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে তথ্য প্রকাশে সম্মত হয়েছেন তারা। একবার ভাবুন, এতদিন আমরা জানতাম সম্পত্তির খতিয়ান জনতার সামনে আনতে হয় নেতাদের শুধু, কারণ তারা লুকিয়ে রাখেন অনেক কিছু। নেতা মানেই যেন নেতিবাচক, এরকম একটা পারসেপশন অনেকের রয়েছে। বিচারপতিকেও তার সম্পত্তির খতিয়ান দিতে হচ্ছে নেতার মতো। এই কোন পারসেপশন, কোন সমাজ? এতদিন পর্যন্ত সম্পত্তির হিসেব জনসমক্ষে প্রকাশের বিষয়টি নির্ভর করত বিচারপতিদের ইচ্ছের ওপর, কারণ আইনে এমন কোনো বিধি নেই। 1997 সালের প্রস্তাব অনুসারে প্রধান বিচারপতিকে নিজেদের সম্পত্তির খতিয়ান দিতেন অন্য বিচারপতিরা। 2009 সালে স্বেচ্ছায় সম্পত্তির হিসাব প্রকাশ শুরু করেন শীর্ষ আদালতের বিচারপতিরা। সুপ্রিম কোর্টের ওয়েবসাইট বলছে প্রধান বিচারপতি সঞ্জীব খান্না সহ 30 জন ইতিমধ্যেই তাদের সম্পত্তির হিসেব দিয়েছেন। এমন উদ্যোগে সত্যিই মনে হয় পৃথিবীতে তাহলে আশা আছে। আমার আপনার মতো সাধারণ মানুষের ভরসার কোনো আশ্রয় কি এখনো আছে? বিচারপতি যশবন্ত বর্মার বাড়ি থেকে উদ্ধার হওয়া নোট দেখে অনেকেরই মনে পড়েছিল অপার টাকার পাহাড়ের কথা। প্রশ্ন তো একটাই, ভরসা রাখতে বিচারপতিরা তো পদক্ষেপ করলেন। বিচারপতি বর্মার কাণ্ডের পর আদালতের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তোলার নেতারা করবেন তো? কাউকে তুষ্ট করার দায় আমার নেই, তাই সোজা কথাটা সোজা করে বলছি। বুধবার থেকে মাথায় ঘুরছে একটাই সংখ্যা, 25,752। বাতিল 25,752 চাকরি। বাস, লোকাল ট্রেন, পাড়ার রক, আড্ডা, সোশ্যাল মিডিয়া, সর্বত্র আমাদের চারপাশে ঘুরে ফিরে এই একটাই সংখ্যা। এদের কেউ শিক্ষক, কেউ বা স্কুলের অশিক্ষক কর্মী। এই 25,752 জনের মধ্যে দুর্নীতির বলি কজন? কতজন জালিয়াতি করে চাকরি পেয়েছিলেন? চালে কত টাকা করছিল? বাঁচতে গিয়েই গোটা বস্তাটা বাতিল হয়ে গেল। ঘুরছে হাজার প্রশ্ন। সোশ্যাল মিডিয়ায় এক শিক্ষিকা লিখেছেন, আমার সহকর্মী কাল থেকে আর আসবে না। দেখছিলাম ওর সার্ভিস বুক, দেখছিলাম আমরা ঝুঁকে পড়ে দেখছিলাম মাধ্যমিকে 94%, উচ্চ মাধ্যমিকে 92%, বিএসসি এমএসসিতে ফার্স্ট ক্লাস, বিএড ইউজিসি নেট কোয়ালিফাইড। দুর্নীতিতে যুক্ত সবাই সাজা পাবে কিনা সেই প্রশ্ন তুলেছেন শিক্ষিকা।
সামাজিকভাবে পিছিয়ে পড়া হতদরিদ্র পরিবারের লড়াকু সন্তানের শিক্ষক হয়ে ওঠা, দুর্নীতির অভিযোগে প্যানেল বাতিলে চাকরি খুইয়েছেন এমন অনেকে। সমাজ মাধ্যমে আদালতের রায়ে প্রাক্তন হয়ে যাওয়া সহকর্মীদের পরিচয় দিয়ে পোস্ট করেছেন এক প্রধান শিক্ষক, সঙ্গে চোখে জল আনা কয়েকটা ছবি। সত্যি তো, এমনটা হলো কেন? কার দোষ, কার দায়? কেন জল আর দুধ আলাদা করা গেল না? প্রশ্নে ভরে গিয়েছে ফেসবুকের দেওয়াল। আমারও বারবার একটাই প্রশ্ন, কেন যোগ্য আর অযোগ্যদের আলাদা করে চিহ্নিত করা গেল না? কার দোষে কে পাচ্ছে সাজা? সুপ্রিম রায়ের পর শুরু হয়েছে তোলপাড়। নবম, দশম, একাদশ, দ্বাদশের শিক্ষক শিক্ষিকারা ছাড়াও চাকরি হারিয়েছেন স্কুলের গ্রুপ ডি, গ্রুপ সি কর্মীরা। এরপর নতুন করে প্রক্রিয়া শুরু হবে। কারা পরীক্ষা দেবেন, কারা অ্যাপ্লাই করতে পারবেন, কবে পরীক্ষা হবে? রায়ের পর নতুন করে উদ্যোগী রাজ্য সরকার। তবে সেখানেও কথার জমিন আসমান ফারাক। বাংলা একটা প্রবাদ আছে, সর্ষের মধ্যেই ভূত। সেই ভূত খুঁজে বের করাই তো তদন্তকারীদের কাজ। 2016 সালের এসএসসি মামলায় এত বছর পরেও সেই ভূত ধরতে গিয়ে এমন চোখে সর্ষে ফুল দেখা দশা হলো কেন? কেন চোখের জলে ভাসলো এতগুলো পরিবার? যারা যোগ্য, কেন তাদেরকে চাকরি খোয়াতে হলো? বৃহস্পতিবার রায় দিয়ে দেশের শীর্ষ আদালত বলেছে, গোটা নিয়োগ প্রক্রিয়া এতটাই কালিমালিপ্ত যে তা সমাধানের ঊর্ধ্বে। নিয়োগ প্রক্রিয়ার বৈধতা অবশিষ্ট নেই। 25,752 জনের চাকরি গেল। অযোগ্য হিসেবে চিহ্নিত 6,276। 6,276 জনকে বেতন ফেরাতে হবে সুদ সহ। 6,276 জন চিহ্নিত হলে সবার চাকরি গেল কেন? আর এই 6,276 জনকে বাছাই কি করে করা গেল? অযোগ্য, দুর্নীতি করে চাকরি বাগানোদের যদি চিহ্নিত করাই গেল, তাহলে বাকি প্রায় 19,000 চাকরিজীবী কাজ হারালেন কেন? ওখানে বলাই হচ্ছে যে যারা টেন্টেড ক্যান্ডিডেট তাদেরকে টাকা ফেরত দিতে হবে। মানে একাধারে বলে দেওয়া হচ্ছে যে টেন্টেড ক্যান্ডিডেট কারা, আনটেন্টেড ক্যান্ডিডেট কারা, এবং টেন্টেড ক্যান্ডিডেটকে টাকা ফেরত দিতে বলা হচ্ছে। দুগ্ধপোষ্য শিশু হলেও যারা একটু সহজাত বুদ্ধি আছে সেও বুঝতে পারছে যে অলরেডি সেগ্রিগেশন হয়ে গেছে। আপনারা তো বিচার করে আলাদা করতে পারতেন যোগ্য কারা অযোগ্য কারা। প্রশ্ন থাকে তো, আপনি বলুন সবাইকে তো বেতন ফেরাতে হচ্ছে না। এই যে প্রায় 26,000-এর চাকরি গেল, কিছু লোককে বেতন ফেরাতে হবে, এই 6,276 জনকে। তার মানে এরা বাড়তি কোনো অপরাধ করেছেন, তার মানে এদের দোষ বাকিদের থেকে বেশি। আদালতের রায় অনুযায়ী তার মানে এদের আলাদা করা গেল। তাহলে এখানেই তো প্রশ্ন, যোগ্য আর অযোগ্য আলাদা করা যাচ্ছে না, গেল না কেন? গত বছর এই নিয়োগ মামলায় রায় দিতে গিয়ে 17 রকমের দুর্নীতির উল্লেখ করেছিল কলকাতা হাইকোর্ট। সুপ্রিম কোর্টের রায়তে সে কথাই ফের একবার মনে করিয়ে দিয়েছে দেশের শীর্ষ আদালত। শুধু একটা দুর্নীতি? সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ বলেছে, দুর্নীতি এবং গোটা বিষয়টাকে ধামাচাপা দেওয়ার চেষ্টার প্রক্রিয়াকে এত ধাক্কা দিয়েছে যে তা মেরামত অসম্ভব। প্রতি স্তরে কারচুপিতে যোগ্য অযোগ্যদের চিহ্নিত করা কার্যত অসম্ভব। মানে ওই খড়ের গাদায় সূচ খুঁজতে যাওয়ার শামিল। এসএসসির কাছে আসল ওএমআর বা তার মিরর ইমেজ থাকলে যোগ্য অযোগ্যদের চিহ্নিত করা সম্ভব বলে মেনে নেওয়া যেত। কমিশন নিয়ম ভেঙে ওএমআর নষ্ট করেছে। কমিশনের বিরুদ্ধে বারবার কভার আপ বা ধামাচাপার অভিযোগ উঠছে, কিন্তু এত হাজার হাজার মানুষের জীবন যেখানে জড়িয়ে, সেখানে কি দিয়ে কি ধামাচাপা? বছরের পর বছর আদালতে চলেছে এই মামলা। ওএমআর শিট যখন উদ্ধার হয়েছিল, তাহলে তা ধরে এগিয়ে কেন যাওয়া গেল না? দেখুন কি বলছেন মামলাকারী আর চাকরিহারা শিক্ষকদের আইনজীবী। কভার আপ কথাটা ইউজ করা হয়েছে।
রাজ্য সরকারের এই ওএমআর দুর্নীতি বোঝানোর জন্য বলা হয়েছে, যখন প্রসেস চলছিল ওই সময় চিঠি করে ওএমআর ডিস্ট্রাকশনের অর্ডার দেওয়া হয়েছে। এর মধ্যে যারা যোগ্য ছিল, যারা সত্যিই যোগ্য মেধাবী, যাদের ঘুষ দেওয়ার ক্ষমতা বন্ধ ছিল না, তারাও সাফার করছে আজকে এসএসসির জন্য। যদি রাজ্য সরকার বা স্কুল সার্ভিস কমিশন তাদের একটা দায়সারা মনোভাব না দেখিয়ে যদি এটা আইডেন্টিফাই করতে পারতো যে হ্যাঁ সিবিআই যেগুলো আইডেন্টিফাই করেছে ওটাই ফাইনাল, এর বাইরে একটাও ক্যান্ডিডেট নেই যারা অবৈধভাবে চাকরি পেয়েছে, এই হলফনামাটা যদি দিতে পারতো সুপ্রিম কোর্টে, তাহলে এতগুলো যোগ্য ছেলে মেয়ে যারা মেধার ভিত্তিতে চাকরি পেয়েছে তাদের চাকরিগুলো এইভাবে চলে যেত না। পুরো প্যানেল বাতিল করার পিছনে কমিশনের ভূমিকাকেই দায়ী করছেন দুপক্ষ, অর্থাৎ চাকরিহারা এবং চাকরি প্রার্থীরা। তারা বলছেন যে এই মামলায় এতদিন সময় পেলেও কমিশন সঠিক ভূমিকা পালন করেনি, তারা বারবার বদলেছে তাদের স্ট্যান্ড, সেই কারণে হয়তো সুপ্রিম কোর্ট তার সিদ্ধান্ত বদল করতে পারেনি। সব পক্ষ দায়ী করছে কমিশনকে। আমার প্রশ্ন, দায়ী কি শুধু যারা টাকা নিয়ে চাকরি বিক্রি করতেন তাদের, আর যারা অন্যের হকের চাকরি টাকার বিনিময়ে জোর করে কিনে নিজের জীবন সাজিয়েছিলেন তারা দোষী নন? তাদের দায় নেই? যদি পার্থ চট্টোপাধ্যায় অভিযুক্ত, এখন তিনি দোষী হন, যদি তিনি জেলে থাকেন, যদি আরো অনেকে জেলে থাকে, তাহলে ঘুষ যে নিয়েছে সে যদি জেলে থাকে, ঘুষ যে দিয়েছে সে অপরাধী নয়? শুধু বেতন ফেরত? আমরা তো পড়েছি সেই ছোটবেলা থেকে, অন্যায় যে করে আর অন্যায় যে সহে তব ঘৃণা যেন তারে তৃণ সমদহে। একই দোষে সমান অপরাধী তো সেই সব যুবক যুবতী যারা অসৎ উপায়ে চাকরি কিনেছেন। তাও আবার সমাজের মেরুদণ্ড শিক্ষকের চাকরি। এই অনৈতিকতার সাজা হবে না, শুধু বেতন ফেরতের জরিমানাতেই এদের দোষ লঘু হয়ে যাবে কেন? একটা রায়, এতগুলো চাকরি গেল। আচ্ছা, স্কুলগুলোর কি হবে? আপনি জানেন, কলকাতার একটা স্কুলের খবর দিই আপনাকে। এটা কলকাতার কোনো আশপাশের শহরতলির স্কুল নয়, খাস কলকাতার যোধপুর পার্ক বয়েজ স্কুল। সবে মাত্র একজন অশিক্ষক কর্মী সেখানে ছিলেন, সবেধন নীলমণি। তার চাকরিটি গেছে আদালতের রায়ে। এবার স্কুল কর্তৃপক্ষ বুঝতেই পারছে না কি করে চলবে সেই স্কুল। স্কুলের ল্যাব অ্যাসিস্ট্যান্ট, স্কুলের মিড ডে মিলের দেখভাল করা, সব সামলে রাখা ওই একজনের ঘাড়ে ছিল। এরপর শুধু কলকাতা নয়, লাগোয়া আরো 2 24 পরগনার ছবিও দেখাবো। একবার দেখুন স্কুলগুলোর সংকট, একবার দেখুন। কয়েকশো ছাত্রছাত্রী, বিরাট পরিকাঠামো, খাস কলকাতার অন্যতম নামী স্কুল যোধপুর পার্ক বয়েজ। কিন্তু সেই স্কুলে গ্রুপ ডি বা অশিক্ষক কর্মী মাত্র একজন। তার হাতেই মিড ডে মিল পরিচালনা, পরীক্ষার প্রশ্নপত্র আনা নেওয়া, এমনকি ল্যাবের কাজেও সাহায্য করা। কেন মাত্র একজন গ্রুপ ডি কর্মী? স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে যোধপুর পার্ক বয়েজ স্কুলে মোট 4 জন গ্রুপ ডি কর্মী ছিলেন। একজন অবসর নিয়েছেন, 2 জন অন্য পেশায় চলে গিয়েছেন। 3 জনের রিকুইজিশন দেওয়া হলেও এখনো পাওয়া যায়নি। ফলে মাত্র একজনই গ্রুপ ডি কর্মী ছিলেন স্কুলে। সুপ্রিম কোর্টের রায়ে সবেধন নীলমণি সেই গ্রুপ ডি কর্মীও চাকরি খুইয়েছেন। ফলে ঘোর বিপাকে যোধপুর পার্ক বয়েজ স্কুল। এই স্কুলে গ্রুপ ডির 4 জন কর্মী থাকার কথা, তার রিকুইজিশনও আছে। কার্যক্ষেত্রে ছিলেন মাত্র একজন কর্মী, গতকাল তার চাকরি চলে গেছে। আপনার রিকোয়ারমেন্ট তো বোধহয় গোটা 4 গ্রুপ ডি ছিল। হ্যাঁ, সবেধন নীলমণি আপনার কাছে শেষ পর্যন্ত ছিল কত? একজনই ছিল। এখন কালকের সুপ্রিম কোর্টের রায়ের পর কার্যত গ্রুপ ডি শূন্য যোধপুর পার্ক বয়েজ স্কুল। আমরা একদম অথই জলে পড়েছি। এর মধ্যে প্রথম সামেটিভ পরীক্ষা চলছে, কেমনভাবে কি করব আমরা সমস্ত শিক্ষক, ক্লার্ক, তাদের সহযোগিতায় আমরা চেষ্টা করছি পরীক্ষায়, কিন্তু আমরা অথই জলে পড়েছি। যোধপুর পার্ক বয়েজে যেখানে শিক্ষাকর্মী সংকট, কলকাতা লাগোয়া দক্ষিণ 24 পরগনার একাধিক স্কুলে শিক্ষক সংকট।
যেমন গোসাবার রাঙ্গাবেলিয়া হাই স্কুল। 12 শিক্ষকের চাকরি বাতিল হয়েছে এই স্কুলে। ছাত্রছাত্রীদের পড়াবেন কারা? ঘোর দুশ্চিন্তায় প্রধান শিক্ষক ও পরিচালন সমিতি। প্রায় একই পরিস্থিতি মথুরাপুরের কৃষ্ণচন্দ্রপুর মডেল স্কুলেও। একসঙ্গে 8 শিক্ষক চাকরি খোয়ানোয় চ্যালেঞ্জের মুখে পঠন পাঠন। অতিরিক্ত ক্লাস নিয়ে মোকাবিলার চেষ্টা। 8 জন কর্মচ্যুত হয়েছেন, তার মধ্যে 4 জন শিক্ষিকা, 6 জন বিজ্ঞান বিভাগের। আমরা খুব গভীর সংকটে শিক্ষা দপ্তরের আদেশের অপেক্ষায় রয়েছি। সুপ্রিম কোর্টের নির্দেশে প্রায় 26,000 শিক্ষক শিক্ষাকর্মীর চাকরি বাতিল হয়েছে। তার জেরে এক অদ্ভুত জটিলতা, অনিশ্চয়তা আর সংকটের মুখে বহু স্কুল। শহর থেকে বেরিয়ে আমি জেলার স্কুলগুলোর ছবি আপনাদের দেখাতে চাই। স্কুলগুলোর কি অবস্থা? যদি শিক্ষক না থাকে তাহলে বাচ্চারা পড়বেটা কি, স্কুলে গিয়ে করবেটা কি? কেউ জানে না। কোন স্কুলে অর্ধেক শিক্ষকের চাকরি গেছে, কোথাও স্কুল চালানোর মতো শিক্ষকই নেই চাকরি যাওয়ার পর। সুপ্রিম কোর্টের রায়ে প্রায় 26,000 চাকরি বাতিলের পর জেলার স্কুলগুলোয় পড়াশোনা কি করে চলবে তা নিয়ে রীতিমতো মাথায় হাত স্কুল কর্তৃপক্ষের। মুর্শিদাবাদের একটা স্কুল দেখাবো, বিরাট স্কুল, প্রচুর ছাত্রছাত্রীর সংখ্যা। সেখানে 24 জন শিক্ষকের চাকরি এক লপ্তে একদিনে গেল। সুপ্রিম কোর্টের রায়ে 24 জন শিক্ষক আর স্কুলে যান না, আজ থেকে যাচ্ছেন না। চলবে কেমন করে স্কুল? বৃহস্পতিবার সকালে অনেকেই স্কুলে এসে জানতে পেরেছিলেন তাদের আর চাকরি নেই। তাই শুক্রবার কেউই আর স্কুলমুখী হননি। চাকরি থাকা যে শিক্ষক শিক্ষিকারা এসেছেন তাদেরও মাথায় হাত, কারণ একসঙ্গে এতজন সহকর্মীর চাকরি যাওয়ায় স্কুল কিভাবে চলবে তা ভেবেই পাচ্ছেন না অনেকেই। এমনই দশা মুর্শিদাবাদের ভগবানগোলা বালিকা বিদ্যালয়ের। সুপ্রিম কোর্টের নির্দেশে এই স্কুলের 21 জন শিক্ষিকার চাকরি গিয়েছে। প্রায় ফাঁকা হয়ে যাওয়া টিচার্স রুমই জানান দিচ্ছে স্কুলের দশা। এটাই ভগবানগোলা বালিকা বিদ্যালয়ের স্টাফ রুম। যে স্টাফ রুম স্কুল শুরু হওয়ার আগে একেবারেই ভিড়ে ঠাসা থাকতো এবং শিক্ষিকাদের মধ্যে ছোটাছুটি শুরু হয়ে যেত কে কোন ক্লাসে যাবেন। আজ থেকে পরীক্ষা শুরু হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি চেয়ারের অর্ধেক অংশ প্রায় ফাঁকা, শিক্ষিকাদেরও মুখ ভার। আমাদের যা 21 জন টিচার এবং একজন ডি গ্রুপ চলে গেছে, সেই 21 জন টিচারের মধ্যে সায়েন্স ম্যাক্সিমাম, ফিজিক্স, কেমিস্ট্রি, লাইফ সায়েন্স, ম্যাথ ম্যাক্সিমাম, মানে আমাদের একাডেমি একেবারে ভেঙে পড়ছে। সুপ্রিম নির্দেশের পর বদলে গিয়েছে হুগলির বাঁশবেড়িয়া গ্যাঞ্জেস হাই স্কুলের ছবিটাও। এক ধাক্কায় স্কুলের 15 জনের চাকরি গিয়েছে। অঙ্ক, জীবনবিজ্ঞান ক্লাস নেওয়ার জন্য 4 জন করে শিক্ষক ছিলেন। সুপ্রিম কোর্টের রায়ের পর 3 জন করে তারা স্কুল ছেড়ে চলে যেতে বাধ্য হলেন। 1 জন করে শিক্ষক রয়ে গেলেন, আবার কোনো কোনো বিষয়ে 1 জনও শিক্ষক রইলেন না। পরিস্থিতি সামাল দিতে আংশিক সময়ের চুক্তিভিত্তিক শিক্ষক নেওয়ার মতো পয়সাও নেই স্কুল কর্তৃপক্ষের। এই পরিস্থিতিতে স্কুল চালাতে প্রাক্তনীদের মুখাপেক্ষী প্রধান শিক্ষক। যারা ধরুন প্রাক্তনী এখানকার, হ্যাঁ, তাদের আমরা রিকোয়েস্ট করবো যে যদি আপনাদের কাছে থাকে তাহলে আপনার ভলেন্টারি কিছু আমাদের সাহায্য করুন, মনে হয় তারা এগিয়ে আসতে পারে। স্কুলে স্কুলে রাতারাতি শিক্ষকের সংখ্যা কমে যাওয়ায় চিন্তায় পড়েছেন অভিভাবকরাও। শহর থেকে শহরতলি চাকরি বাতিলের প্রতিবাদে জায়গায় জায়গায় বিক্ষোভ, ক্ষোভের আগুন। মুখ্যমন্ত্রীর পদত্যাগ চেয়ে পথে নামছে বিজেপি। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, নিয়োগ দুর্নীতির কালপ্রিটদের ধরতে পথে বামেরাও। हमारी नौकरी ले ली गई है या कुछ बोला गया, हमको समझ में नहीं आ रहा है कि क्यों हमारी गलती। সুপ্রিম রায় প্রায় 26,000 চাকরি বাতিলের পর রামবাম তত্ত্ব খাড়া করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 24 ঘন্টার মধ্যে মুখ্যমন্ত্রীর ইস্তফা চেয়ে পাল্টা পথে নামল বাম ও বিজেপি শিবির। চাকরি বাতিলের প্রতিবাদে শুক্রবার এসএসসি ভবন অভিযানের ডাক দেয় বিজেপি যুব মোর্চা। এদিন দুপুরে করুণাময়ী বাসস্ট্যান্ডের কাছে জমায়েত করে তারা।
বিজেপি যুব মোর্চার তরফে আগে ভাগেই জানানো হয়েছিল যে তারা এসএসসি ভবন অভিযান করবে। করুণাময়ী বাস স্ট্যান্ডের কাছে আসতেই পুলিশ তাদেরকে আটকে দেয়। সেখান থেকে তারা ঘুর পথে অর্থাৎ হাউজিংয়ের রাস্তা ধরে তারা এই রাস্তা ধরে একদম এসএসসি ভবনের সামনে এসে হাজির হন, কিন্তু এখানেও বিধাননগর পুলিশের তরফে তাদেরকে আটকে দেওয়া হয়। মিছিল আটকাতেই রাস্তায় বসে পড়েন যুব মোর্চার সদস্যরা। সেখান থেকে তাদের তুলতে গেলে শুরু হয় ধস্তাধস্তি। মিনিট 40 পর এসএসসি ভবন চত্বর ছাড়ে বিজেপির যুব মোর্চা। চাকরি বাতিলের প্রতিবাদে আসানসোলের শিক্ষা দপ্তরের অফিসে তালা ঝোলালো বিজেপি। তা দেখে পাল্টা শোরগোল করেন সরকারি কর্মচারীরা। শেষমেশ পুলিশ গিয়ে তালা খুলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পশ্চিমবঙ্গের বিধ্বংসকারী অপদার্থ মমতা ব্যানার্জি হায় হায়। এদিন শিলিগুড়ি কাঁকসাতে বিক্ষোভ মিছিল, পথ অবরোধ করে গেরুয়া শিবির। চাকরি বাতিলের প্রতিবাদে বিজেপির পাশাপাশি পথে বামেরাও। এদিন বর্ধমান শহরের কার্জন গেট চত্বরে অবরোধ করে এসএফআই, ডিওয়াইএফআই। পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতেও জড়ান বাম কর্মীরা। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। সোমার কথা ভীষণভাবে মনে হচ্ছে। ওর রোগ ওকে বাঁচিয়ে দিল। চাকরিহারারা যখন কাঁদছেন, আকুল কান্নায় ভাসছে তাদের পরিজন পরিবার, তখন ক্যান্সার আক্রান্ত সোমার চাকরিটা মানবিক কারণে রেখে দিয়েছে সুপ্রিম কোর্ট। কিন্তু আমার প্রশ্ন, সোমার জন্য সোমার পাশে আমিও আছি, সোমার জন্য আমিও সমব্যথী। তবু আমার প্রশ্ন, এক যাত্রায় পৃথক ফল কেন? আমি আরো দুজনকে আপনাদের সামনে আনবো এখন, যারা সোমার মতোই ক্যান্সার আক্রান্ত। কিন্তু বৃহস্পতিবার এসএসসির গোটা প্যানেল বাতিল হওয়ার সঙ্গে সঙ্গে ওই দুই ক্যান্সার আক্রান্ত চাকরি হারিয়েছেন এক রায়ে। কি হবে তাদের? চিকিৎসার খরচ, পরিবারের খরচ, ওষুধের খরচ কি হবে? সোমার চাকরি তো থাকলো। মানবিক কারণে ওদের দিকে তাকানো যেত না? বীরভূমের নলহাটির সোমা দাসের চাকরি একমাত্র থাকলো, কিন্তু ইসলামপুরের সুশান্তর, শিলিগুড়ির স্বয়ংগমের কি হবে? ওদের জীবন এখানে থেমে যাবে? অন্ধকার ঘিরে ফেলবে ওদেরকে? ওরা এমনি মারণ রোগে আক্রান্ত, আর মরার ওপর খাঁড়ার ঘা এই রায়ে। এসএসসির নিয়োগের গোটা প্যানেল বাতিল। তারপর মাথায় আকাশ ভেঙে পড়েছে এই দুই পরিবারের। নবম দশম শ্রেণীর শিক্ষক নিয়োগের পরীক্ষায় বসেছিলেন নলহাটির সোমা। মেধা তালিকায় নাম থাকা সত্ত্বেও তার চাকরি হয়নি বলে অভিযোগ। 2019 সালে ক্যান্সার ধরা পড়ে সোমার। অবসরপ্রাপ্ত বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের অনুরোধে সোমা দাসকে নলহাটি 1 নম্বর ব্লকের মথুরা হাই স্কুলে বাংলার শিক্ষিকা হিসেবে চাকরি দিয়েছিল রাজ্য সরকার। চোপড়ার মাঝিয়ালি হাই স্কুলে শিক্ষক পদে কর্মরত ছিলেন ইসলামপুরের দুর্গানগরের বাসিন্দা সুশান্ত। 2022 সালে মারণ ব্লাড ক্যান্সার ধরা পড়ে। চিকিৎসার জন্য প্রতি 4 মাস অন্তর মুম্বাইয়ে যেতে হয়। খরচ হয় 70,000 টাকা। আগামী মে মাসে ফের চিকিৎসার জন্য মুম্বাই যাওয়ার কথা ছিল। তার আগে চাকরিটাই হারালেন। আমার ছোট 3 বছরের একটি বাচ্চাও আছে। এই চাকরির উপর ডিপেন্ড করে আমার সম্পূর্ণ সংসারটা চলতো। আমার এই না কোনো কারাপশনের নাম আছে, না সিবিআই লিস্টে সম্পূর্ণ যোগ্য হয়ে আজকে আমি এইভাবে, এখন আমার সবচেয়ে দুশ্চিন্তা যে আমি পরিবার কি করে চালাবো আর আমার ট্রিটমেন্ট বা কি করে আমি চালাবো। ধীরে ধীরে এইভাবে একটা করে শেষ হয়ে যাচ্ছে।
এটাই বলবো, যদি সমাদার চাকরিটা পেয়ে থাকে আমার স্বামী কেন পাবে না? এখন আপাতত অন্ধকার, কি হবে না হবে এখন তো বুঝে উঠতে পারছি না। ব্লাড ক্যান্সারে আক্রান্ত শিলিগুড়ির বাসিন্দা স্বয়ংগম ভাওয়ালো 2018 সালে স্থানীয় বিধাননগর কুরবান আলী হাই স্কুলে চাকরিতে যোগ দেন। 2.5 বছর ধরে ক্যান্সারে ভুগছেন। এখনো মুম্বাইয়ে গিয়ে কোমা নিতে হয় তাকে। আমি ভাবিনি এমন হবে। আমি নিজের যোগ্যতা প্রমাণ করে দীর্ঘ বছর পড়াশোনা করে এই চাকরিটা পেয়েছিলাম। তো আজকে এই ঘটনাটা ঘটে যাবে আমি বুঝতে পারিনি। আমি কেন, আমরা কেউই বুঝতে পারিনি। মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমার এটাই আবেদন, যেন আমার ছেলের চাকরিটা ফিরিয়ে দেয়। ছোটবেলার থেকে সে মেধাবী ছিল, পড়াশোনায় খুব ভালো ছিল, কোনোদিন অন্যায় করেনি। মানবিক কারণে যদি সোমা দাসের চাকরি থাকে, তাহলে মানবিক কারণে এই দুজনের চাকরি থাকবে না কেন? তাদের কেন হারাতে হলো চাকরি? এই প্রশ্নই কুড়ে কুড়ে খাচ্ছে সুশান্ত আর স্বয়ংগমের পরিবারকে। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। এক লপ্তে 25,752 জনের চাকরিটা গেল। দিকে দিকে কান্নার রোল। স্কুলগুলো কি করবে বুঝে উঠতে পারছে না। কতগুলো পরিবার, তার সঙ্গে জড়িয়ে কত লোকজন এখনো বুঝতে পারছেন না। শুধু হাহাকার, কান্না, আর্তনাদি তাদের সম্বল এখনো অবধি। 24 ঘন্টার বেশি পার। কেন আলাদা করা গেল না দুধ আর জল? কেন কয়েকজনকে আলাদা করে বাছা গেল না? যারা সত্যি যোগ্য তাদেরকেও চাকরিটা খোয়াতে হলো। এর উত্তর আছে কারোর কাছে? চেষ্টা করেছি আমরা বোঝার, আপনাদের বোঝানোর, সাধ্যমতো খোঁজ করার চেষ্টা করেছি। কেন প্রতিশ্রুতি দেওয়া সত্ত্বেও, বলা সত্ত্বেও এটা করা গেল না? কিন্তু নেতারা, যারা আমাদের চালিকা শক্তি হয়ে কাজ করেন, আমাদের ভালো মন্দ যাদের ওপর ছেড়ে দিয়ে আমরা ভোট দিয়ে, তারা আছে তাদের কাছে উত্তর। তারা আমাদেরকে বুঝিয়ে দেবেন কেন আলাদা করা গেল না। আমি সব দলকেই বলছি, যারা বিরোধিতা করছেন, আঙুল তুলছেন, আপনাদের কাজই হলো একে অন্যের দিকে আঙুল তোলা। শুধু কোনো একটা ঘটনা, দুর্ঘটনা ঘটলেই আপনারা বলবেন আরে ও দোষী, আর ওদিক থেকে আঙুল উঠবে না এ দোষী। এটা দেখতে দেখতে আমরা ক্লান্ত। আসল উত্তর আমাদের কাছে নেই। দেখুন, আরো একবার দেখুন সেই নির্লজ্জ রাজনীতির তরজা। আর সহ্য করতে পারছি না যন্ত্রণা, আমি ওষুধ কিনতে পারছি। এখানে চেষ্টা করেছিলেন কে? বিকাশ বাবু। বিজেপি মন্ত্রী সুকান্ত বাবু বলছেন অযোগ্যদের জন্য যোগ্যদের চাকরি গেছে। তো আপনারা প্রথমে যখন টেস্ট করলেন একবার ভাবলেন না কারা যোগ্য আর কারা অযোগ্য? भारत के इतिहास में ममता बनर्जी दूसरा सीएम होने जा रही है जो जेल में जाएगी शिक्षक घोटाले में। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের রায়ের পরেই তোপ দেগেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাল্টা মুখ্যমন্ত্রী পদত্যাগের দাবিতে সুর চড়িয়েছিলেন বিরোধী দলনেতাও। অযোগ্যদের সঙ্গে যোগ্যদের চাকরিও বাতিলের দায় কার? এই প্রশ্নে শুক্রবারও দিনভর শাসক বিরোধী পরস্পরকে বাক্যবাণে বিঁধল। চলল দায় ঠেলাঠেলিও। বাংলার শাসক দলের বিরুদ্ধে তোপ দাগতে এদিন সকালেই আসরে নামেন সুকান্ত মজুমদার। দলের জাতীয় মুখপাত্র সম্বিত পাত্রকে পাশে নিয়ে তৃণমূল সরকারকে নিশানা করেন বিজেপির রাজ্য সভাপতি। कैबिनेट बैठ के अगर ये डिसीजन लेता है कि चोरों को बचाना है, जिन्होंने पैसा लेकर नौकरी खरीदा उनको बचाना है, तो उस कैबिनेट की जो हेड है, जिसके अनुप्रेरणा से बंगाल में सब कुछ होता है, और वो पूरी कैबिनेट जेल के अंदर होनी चाहिए, जेल के बाहर नहीं रहनी चाहिए। দুপুরে বিধানসভার গেটের বাইরে সাংবাদিক সম্মেলনে ফের মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে সরব হয়ে সুর আরো চড়ালেন শুভেন্দু অধিকারী। 7 তারিখে মমতা ব্যানার্জি ড্রামা করুন, ওই দিন আমরাও চোর মমতা স্লোগানে এই রাজ্যকে ভরিয়ে দেব। দফা 1, দাবি 1, মমতার পদত্যাগ। সিবিআই তদন্তের প্রসঙ্গ টেনে পাল্টা জবাব দিল তৃণমূল। বিরোধী দলনেতা গতকাল বলেছেন যে 26 সালে ওনারা
ক্ষমতা এলে তখন নাকি যোগ্য অযোগ্য সব সিবিআই ধরে ঠিক করে দেবে। তার মানে এখন এটা ইচ্ছাকৃতভাবে সিবিআই বলছে যে যোগ্য অযোগ্য আলাদা করা যাচ্ছে না। আক্রমণ প্রতি আক্রমণ, নিশানা প্রতি নিশানা, শাসক বিরোধী বাগযুদ্ধে রাজনীতির পারদ নামল না আর। চেনা গত, বড় বড় ঘটনা ঘটে, চোখের জলে ভাসেন সাধারণ মানুষ মানে উলুখাগড়ারা, আর রাজনীতির তরজা জমে ওঠে। তারপর রাজনীতি নিজের পথ ধরে। যেমন এখন 2026-এর ইলেকশনের আগে রাজনীতির পথ ধর্ম। এই বাংলায় ধর্ম ধর্ম ধর্ম, ধর্মে মজে বাংলার রাজনীতি। আরো স্পষ্ট করে বললে মেরুকরণে ভর করে 26-এর আগে ঘুঁটি সাজাচ্ছে ফুল, দুই ফুলি। জানি দুপক্ষের বিরুদ্ধে সরব, হাত হাতুড়ি কাস্তে, চ্যাংদোলা থেকে ঠুসে দেব। কয়েকদিন আগে ধর্মযুদ্ধের বিতণ্ডা দেখেছে বঙ্গ, আর এখন রামনবমীকে ঘিরে বঙ্গ রাজনীতি আবর্তিত হচ্ছে। হাইকোর্টে ছুটে গিয়ে রামনবমীতে মিছিলের অনুমতি আদায় করেছে বিজেপি, আর শাসক দল তৃণমূল গেরুয়া শিবিরকে নিশানায় রেখেছে। যুযুধানের তরজায় তপ্ত রাজনীতি, বিতণ্ডার আবহে প্রশ্ন, আর অন্য কোনো অস্ত্র নেই? আলোচনার কি আর কোনো ইস্যু নেই? মানুষের আর কোনো প্রয়োজন নেই যে ধর্মকেই হাতিয়ার করতে হচ্ছে রাজনীতির? ধর্মীয় রীতি রামনবমী পালন, হিন্দুদের সেই অনুষ্ঠানকে ঘিরে রাজনীতি যে পর্যায়ে পৌঁছেছে তাতে প্রশ্ন ওঠে, রামনবমী কি আর রামনবমীতে আছে, নাকি রামে রাজনীতির নবমী খুঁজছে, নাকি ধর্মীয় রীতি ছাপিয়ে মুখ্য এই মুহূর্তে রাজনীতির ধর্ম? আমি চ্যালেঞ্জ করছি পুরো হিন্দু সমাজকে, বলছি আমরা পেছনে আছি, যা করার করুন সব সামলে নেবো। মমতা ব্যানার্জির বড় কথা আমরা দেখে নেবো। যদি রাস্তায় বেরিয়ে বাধা দেওয়ার চেষ্টা করো, লক্ষ লক্ষ লোক রাস্তায় নামবে, উপর দিয়ে মারিয়ে চলে যাবে। রামনবমীটাকে পলিটিক্যাল ইভেন্ট করতে যাচ্ছে, সেই কারণে উন্নয়নের রাজনীতিতে নেই, ধর্ম দিয়ে তারা প্ররোচনা দিতে চাইছে। 26-এর আগে তুঙ্গে ধর্মযুদ্ধ, মেরুকরণে রুটি সেঁকছে পদ্মফুল ঘাসফুল দুই শিবিরই। রামনবমীকে কেন্দ্র করে তরজায় ইতিমধ্যেই চড়তে শুরু করেছে বঙ্গ রাজনীতির পারদ। রামনবমী নিয়ে এবার দিলীপ ঘোষ বাঁচে সপ্তমে চলল রাজনীতি। যারা এই রাস্তায় নামবে রামনবমীর দিন ডিস্টার্ব করবে, ভুলে যাও না আজকে সেই হিন্দু সমাজ নেই। 66 কোটি হিন্দু এক জায়গায় হচ্ছে মহাকুম্ভতে, আর পশ্চিমবাংলার হিন্দু সবচেয়ে বেশি ভয়ের মধ্যে আছে যে তোমরা এটাকে বাংলাদেশ বানিয়ে দিচ্ছ। তার যোগ্য জবাব তোমরা পাবে। বিজেপি নেতা দিলীপ ঘোষের মন্তব্যে তৈরি হয়েছে বিতর্ক। মিছিল যাচ্ছে, মিছিলের সামনে কেউ বাধা দিলে তার উপর দিয়ে মানুষ ফেটে যাবে, এটাই বলতে চাইছে। ওনার নিজস্ব শরীরী ভাষা, ওনার নিজস্ব শব্দ চয়ন উনি করেছেন। রামনবমী নতুন তো নয়, এটা কয়েকশো বছর ধরে চলছে, আর আবার কয়েকশো বছর চলবে। সুতরাং এনাদের পাবলিসিটির জন্য রামনবমী নয়। বছর ঘুরলেই বিধানসভা ভোট, হিন্দুত্বের অস্ত্রের শান দিয়ে ইতিমধ্যেই আসরে নেমেছে বিজেপি। ভোটার তালিকা থেকে বেছে বেছে হিন্দু ভোটারদের নাম বাদ দেওয়ার অভিযোগে সরব গেরুয়া শিবির। পাল্টা সংসদে পাশ হওয়া ওয়াকফ সংশোধনী বিল নিয়ে সরব তৃণমূল। এরই মধ্যে রামনবমী নিয়ে চলতি তরজার সুর সপ্তমে চলল শুক্রবার। রামনবমী পালন করতে হবে পোস্টার দিয়ে, ফলাও করে বিজ্ঞাপন দিয়ে, সে কথা জানাচ্ছে বিজেপি। ওই যে উত্তর কলকাতায় পোস্টারের ছবি দেখিয়েছিলাম, বড় বড় করে নরেন্দ্র মোদী, নিচে শুভেন্দু অধিকারী, তার নিচে লেখা রামনবমী পালন করুন। আচ্ছা, কোনো ধর্মীয় উৎসব কেউ চাইলে পালন করবেন, কোনো উৎসব কেউ পালন, যেমন ধরুন দুর্গাপুজো, কোথাও বিজ্ঞাপন দিয়ে বলতে হয় দুর্গাপুজো পালন করুন। কিন্তু রামনবমীর ক্ষেত্রে কেন বিজ্ঞাপন? কিসের প্রয়োজনে? মানে রাজনীতিকরা বিজ্ঞাপন দিয়ে মানুষকে উৎসাহিত করছেন এই উৎসব পালন করুন। কি দিন এলো! যতটাই রাজনীতি তৎপর হচ্ছে রামনবমীকে নিয়ে, ততটাই তৎপর পুলিশ আর প্রশাসন রামনবমী নিয়ে।
10টা পুলিশ জেলা এবং কমিশনারেটকে স্পর্শকাতর অলরেডি চিহ্নিত করা হয়েছে। 29 জন আইপিএসকে বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছে। পাঠানো হয়েছে অতিরিক্ত ফোর্স, মোতায়েন হয়েছে মহিলা র্যাব। মিছিলের সময় ড্রোন দিয়ে নজরদারির ব্যবস্থাও হচ্ছে। বছর 10 আগেও রাজ্যের রামনবমীর মিছিল ছিল হাতে গোনা, কিন্তু রাজনীতির হাত ধরে ছবিটা বদলে গিয়েছে। বেড়েছে শোভাযাত্রার সংখ্যা। এবারও রাজ্য জুড়ে ছোট বড় মিলিয়ে 2500-এর বেশি মিছিলের আবেদন জমা পড়েছে। এই পরিস্থিতিতে অশান্তি এড়াতে রামনবমী নিয়ে বাড়তি সতর্ক পুলিশ। রাজ্যের 34টি পুলিশ জেলা এবং কমিশনারেট মিলিয়ে মোট শোভাযাত্রা হওয়ার কথা 2525টি। এর মধ্যে সবচেয়ে বেশি মিছিল হবে পুরুলিয়ায় 292টি, বীরভূমে 222টি, ইসলামপুরে 180টি, আসানসোল দুর্গাপুরে 180টি মিছিল, পূর্ব মেদিনীপুরে 120টি মিছিল, মালদায় 104টি, ডায়মন্ড হারবারে 80টি মিছিল হবে, হাওড়া গ্রামীণে 74টি মিছিল হবে। ইতিমধ্যেই 10টি পুলিশ জেলা এবং কমিশনারেটকে স্পর্শকাতর হিসেবে চিহ্নিত করা হয়েছে। 29 জন আইপিএসকে এই জায়গাগুলিতে পাঠানো হয়েছে। রামনবমীকে কেন্দ্র করে গত কয়েক বছরে অশান্তি ছড়িয়েছে হাওড়া, শিবপুর, শ্যামপুর, কাজীপাড়া সহ একাধিক জায়গায়। তাই এবার শহরের নিজস্ব বাহিনীর পাশাপাশি 6 জন আইপিএসকে ময়দানে নামানো হয়েছে। এদের মধ্যে 3 জন ডিআইজি রয়েছেন একজন সিনিয়র এসপি এবং একজন অ্যাডিশনাল এসপি পদমর্যাদার অফিসার। ঠিক হয়েছে যে যে জায়গা দিয়ে শোভাযাত্রা যাবে সেখানে ছাদ থেকে নজরদারি চালাবে পুলিশ। পুলিশের স্পর্শকাতর এলাকার মানচিত্রে রয়েছে ব্যারাকপুরও। রামনবমীকে কেন্দ্র করে অশান্তি এড়াতে এখানে 4 জন আইপিএসকে মোতায়েন করা হয়েছে। রামনবমীকে কেন্দ্র করে বছর 2 আগে হুগলির রিষড়াতেও ব্যাপক উত্তেজনা ছড়ায়। তাই চন্দননগর কমিশনারেটের নিরাপত্তায় এবছর বাড়তি সতর্ক পুলিশ। চন্দননগরের নিজস্ব বাহিনী ছাড়াও রাজ্য পুলিশের এক ডিআইজি সহ 4 জন আইপিএস এর নেতৃত্বে অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হয়েছে। মহানগরে ছোট বড় মিলিয়ে 59টি মিছিলের অনুমতি দিয়েছে কলকাতা পুলিশ। এর মধ্যে এন্টালির রামলীলা ময়দান থেকে বড় মিছিল বের হবে। এই মিছিলে থাকবেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেন্ট্রাল অ্যাভিনিউ থেকেও বড় মিছিল বের হবে। এছাড়া হেস্টিংস, পিকনিক গার্ডেন, কাশীপুর, চিতপুর থেকেও বেরোবে রামনবমী শোভাযাত্রা। রামনবমীর দিন শহরের নিরাপত্তায় অতিরিক্ত পুলিশ কমিশনার থেকে যুগ্ম কমিশনার পদমর্যাদার অফিসারদের মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে লালবাজার। ধর্মবিনে গীত নেই। এবার দিল্লির আজ কলকাতায় সংসদে ওয়াক অফ বিল রাত জেগে পাশ হয়েছে রাজ্যসভায়। তার আগে লোকসভাতেও দীর্ঘ সময় পরে পাশ হয়েছিল। বিল পাশ হয়ে গেছে আর তার আজ একেবারে মহানগরী কলকাতার বুকে আছড়ে পড়েছে। আজ দুপুরের ছবি, পথে প্রতিবাদ সংখ্যালঘু সম্প্রদায়ের। তাদের দাবি এই বিল পাশ করিয়ে আদতে সংবিধানের ধারা এবং মূল যে স্পিরিট তা লঙ্ঘন করেছে মোদী সরকার। जान चल जाए, सोने का मकसद नहीं है, वक्त बिल वापस करने का मकसद है। শুক্রবার দুপুরে এমনই প্রতিবাদের সাক্ষী হলো কলকাতা। পথে নামলেন সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ। পাক সাকা 7 পয়েন্টে উঠল কেন্দ্র বিরোধী স্লোগান। সংসদে সংখ্যাগরিষ্ঠতার জোরে যেভাবে ওয়াকফ বিল পাশ করিয়ে নেওয়া হয়েছে তার প্রতিবাদে এবার পথে নামতেন কলকাতার মুসলিমরা। তাদের বক্তব্য, ভারতীয় সংবিধানে ভীমরাও আম্বেদকর বর্ণিত অন্তত 3টি ধারা, এই ধারা কিন্তু নতুন সংশোধিত ওয়াকফ বিলের সম্পূর্ণ পরিপন্থী। সংবিধান বিরোধী, আর এটা তো আমাদের নিজস্ব সম্পত্তি, এতে তো মানে হাত দেওয়া উচিত নয়। কালা কানুন আবার নিয়ে এসছে, আবার একটা কালা কানুন নিয়ে এসছে আপনার মোদী সরকার। এর এগেনস্টে আমরা রোডে আছি, কোর্টে যাব।
পার্ক সার্কাস 7 পয়েন্ট ক্রসিং এর সেই ছবি, যে ছবিতে আমরা দেখতে পাচ্ছি কাতারে কাতারে মানুষ, সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ, তাদের পরিষ্কার বক্তব্য সংসদে একবার পাশ হয়ে যাওয়া ওয়াকফ বিল তারা মানছেন না এবং এর বিরুদ্ধে রাস্তায় নেমে এবং আদালতে তারা বৃহৎ থেকে বৃহত্তর আন্দোলন গড়ে তুলবেন। অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের নেতৃত্বে দেশ জুড়ে এই আন্দোলন চলছে এবং আমরা কোর্টেও যাব, তার সঙ্গে সঙ্গে ডেমোক্রেটিক প্রসেসেও আমরা আমাদের আন্দোলনকে চালিয়ে যাব। বিরোধীদের শত আপত্তি উড়িয়ে সংসদে ওয়াকফ সংশোধনী বিল পাশ করিয়ে নিয়েছে কেন্দ্র। মোদী সরকারের দাবি, গরিব সংখ্যালঘুদের স্বার্থ রক্ষা করতেই তাদের এই উদ্যোগ। কিন্তু যাদের জন্য এই বিল, প্রতিবাদ তো এখন তাদের মধ্যে থেকেই। আইনি লড়াইয়ের কথা আগেই জানিয়েছে মুসলিম পার্সোনাল ল বোর্ড। এবার রাজ্যে রাজ্যে বিক্ষোভ, মুসলিম সমাজের মানভঞ্জনে এবার কি হবে মোদীর পদক্ষেপ? বিজেপি ভোটের প্রায় 1 বছর আগে ঢাক ঢোল নিয়ে বেরিয়ে পড়ে রোজ বলছে হিন্দু মার খাচ্ছে, হিন্দু মার খাচ্ছে, হিন্দু মার খাচ্ছে। যার নবতম উদাহরণ হিরণময় প্রভু। শুধু ধর্ম ধর্ম রব চারদিকে। নেতারা যেভাবে সুর চড়াচ্ছেন তাতে ধর্ম একেবারে যুদ্ধে পরিণত হয়েছে। পশ্চিম মেদিনীপুরের ঘাটালের দাসপুরে এক সন্ন্যাসীর ওপর হামলার অভিযোগ দিন কয়েক আগে ওঠে। এবার তা নিয়ে হাইকোর্টে ছুটলেন সেই সন্ন্যাসী হিরণময় গোস্বামী। অভিযোগ কি? এফআইআর রুজু করলেও পুলিশ কোনো ব্যবস্থা নিচ্ছে না। পুলিশ তার নিরাপত্তার ব্যবস্থাই করছে না। অভিযোগ সন্ন্যাসীর। নিরাপত্তার দাবিতে হিরণময় মহারাজকে মামলার অনুমতি দিয়েছে হাইকোর্ট। আদালতে সন্ন্যাসী বলেছেন তার চুলের জটা কেটে নেওয়া হয়েছে। জখম হয়ে তাকে হাসপাতালেও ভর্তি হতে হয়েছিল। বুধবার এই মামলার শুনানি। তবে এই খবর সামনে আসার পর থেকেই রাজ্যের বিরোধী দল বিজেপি একেবারে ঝাঁপিয়ে পড়েছে মাঠে। সোশ্যাল মিডিয়ায় হিরণময়ের ছবি পোস্ট করে বিজেপির দাবি, শুভেন্দু অধিকারীর দাবি, ওপারে প্রভু চিন্ময়, এপারে প্রভু হিরণময়। একপাশে ওপার বাংলায় বিনা অপরাধে চিন্ময় কৃষ্ণদাস প্রভুকে 4 মাস ধরে ইউনূসের সরকার জেলের মধ্যে মিথ্যে রাষ্ট্রদ্রোহের মামলায় বন্দী করে রেখেছে। আর এপার বাংলায় সন্ন্যাসীদের ওপর প্রাণঘাতী হামলা হচ্ছে। যাহাই ইউনূস তাহাই মমতা। তাহলে চিন্ময়ের পর হিরণময়, যাহা ইউনূস তাহাই এপারে, বলছেন শুভেন্দু অধিকারী। আচ্ছা, ইউনূসের কি খবর? তিনি তো গোমরা মুখে বিমস্টেকের সভায় নরেন্দ্র মোদীর পাশে বসেছিলেন। কেউ কারো সঙ্গে সৌজন্যমূলক হাসিটাও বিনিময় করেননি। আর এর আগে আমরা দেখেছি নাগাড়ে আরজি, অনুরোধ মোহাম্মদ ইউনূস এবং তার সঙ্গপাঙ্কদের ভারতের সঙ্গে একটু দেখা করার, মোদীর সঙ্গে একটু কথা বলার। অবশেষে মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক হলো। বৈঠক করলেন আমাদের প্রধানমন্ত্রী মোদী। আর বৈঠকে কড়া কথা শুনতে হলো ইউনূসকে। কড়া কথা, কড়া বললেও কম বলা হয়। ওয়ার্নিং দেওয়া হলো ইউনূসকে। হ্যাঁ, ওয়ার্নিং। সংখ্যালঘুদের ওপর অত্যাচার বন্ধ নিয়ে বলতে পারেন লাস্ট ওয়ার্নিং দিয়েছেন আমাদের প্রধানমন্ত্রী মোদী বাংলাদেশের তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রীকে, মোহাম্মদ ইউনূসকে।
শুক্রবার শ্রীলঙ্কা সফরের আগে ইউনূসের সঙ্গে বৈঠকে বসেন মোদি। ভারতের প্রধানমন্ত্রীকে পুরনো একটি ছবি উপহার দেন। 2015 জানুয়ারিতে ইন্ডিয়ান সায়েন্স কংগ্রেসে এসেছিলেন মোহাম্মদ ইউনূস। মোদির হাতে গোল্ড মেডেল পাওয়ার সেই ছবি উপহার দিয়ে ইউনূস ব্যক্তিগত সম্পর্ক ঝালিয়ে নেওয়ার চেষ্টা চালান। তবে বৈঠকে কড়া কথা শুনতে হল বাংলাদেশের প্রধান উপদেষ্টাকে। একাধিক বিষয়ে আলোচনা হয়েছে মোদি ইউনূসের। যেভাবে সংখ্যালঘুদের উপর অত্যাচার বাড়ছে, কোনোভাবেই যে তা বরদাস্ত করা হবে না তা নরেন্দ্র মোদির বৈঠকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে। Prime Minister also underlined India's concerns related to the safety and security of minorities in Bangladesh, including Hindus, and expressed his expectation that the government of Bangladesh would ensure their security, including by thoroughly investigating all cases of atrocities committed against them. একই সঙ্গে সীমান্তে অনুপ্রবেশের চেষ্টার বিষয়টিও আলোচনার টেবিলে ওঠে। Any rhetoric that vitiates the environment is best avoided. On the border, strict enforcement of the law and the prevention of illegal border crossings, especially at night, is necessary for maintaining border security and stability. ভারত সহ্য করছে, এটাকে বাংলাদেশ দুর্বলতা ভাবলে মুশকিল, এটা আরেকবারও স্পষ্ট করে দেওয়া হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন এটাকে নয়াদিল্লির তরফে লাস্ট ওয়ার্নিং হিসেবে ধরে নিতে পারে ঢাকা। ভারতের ভদ্রতাকে বাংলাদেশ সম্মান এবার কতটা দেয় সেদিকেই নজর রাখছে আন্তর্জাতিক মহল। বৈঠকে কড়া কড়া কথা শুনে হাসি মুখেই বাংলাদেশ সামনে এসেছে। দারুণ বৈঠক হয়েছে দাবি করছে ঢাকা, আর মনে মনে ওই লাস্ট ওয়ার্নিং এর বেলটা বাজছে। কট্টরপন্থীদের মদতে টিকে রয়েছে ইউনূসের সরকার। অন্যদিকে ভারতের সাহায্য ছাড়া যে দেশ চালানো সম্ভব নয় সে বোধটাও রয়েছে ইউনূসদের। মাঝখানে চীনের সঙ্গে একটু ভাব ভালোবাসা করতে গিয়েছিল, বোধহয় সুবিধা হয়নি। এই অবস্থায় কূটনৈতিকভাবে ভারসাম্যমূলক মন্তব্য সামনে আসছে বাংলাদেশের থেকে। তেতো বড়ি হাসি মুখে গিললে যেমনটা হয় ঠিক তেমন। বেশ কিছুদিন ধরে টানাপোড়েন। পড়শি যে দেশের ওপর বাংলাদেশ সব থেকে বেশি নির্ভরশীল, সেই দেশের রাষ্ট্রপ্রধানের সঙ্গে যদি বৈঠক না হয়, যদি ভারত কোনো কড়া পদক্ষেপ নিয়ে ফেলে, এই আশঙ্কা ছিল ইউনূস আর তার টিমের অন্দরে। ভারতের খাবো আর ভারতেরই নিন্দা করব, এই পথ খুব বেশি দিন যে মসৃণ থাকবে না তা হাড়ে হাড়ে টের পাচ্ছিলেন উপদেষ্টারা। এই জায়গা থেকে বৈঠকের চেষ্টা আপ্রাণ চলেছে কূটনৈতিক স্তরে। অবশ্যই বাংলাদেশের এটা কূটনৈতিক সাফল্য। নয়াদিল্লিকে বৈঠকে রাজি করাতে পেরেছে তারা। অন্তত এই আশ্বাস তো একটা মিলল, আলোচনার রাস্তা এখনো খোলা। ভারত এখনই কড়া পদক্ষেপের পথে নেই। অনৈতিকভাবে নড়বড়ে দেশে এখনো চাল আসবে, গম আসবে, আসবে অন্যান্য পণ্য। না খেয়ে মরতে হবে না অন্তত। মোদির সঙ্গে ইউনূসের পুরনো ছবি দিয়ে হাওয়া হালকা করার চেষ্টা হয়েছিল। কূটনৈতিক সৌজন্য দেখিয়ে তার সাদরে গ্রহণও করেছেন মোদি। কিন্তু অফ ক্যামেরায় ইউনূস পেয়েছেন লাস্ট ওয়ার্নিং। ঢোক গিলে বাংলাদেশ এবার বলছে খুব ভালো বৈঠক হয়েছে। মাননীয় চিফ অ্যাডভাইজার মহোদয় ইন্ডিয়ার প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর সাথে বৈঠক করেছেন এবং বৈঠকে আমাদের সাথে যে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট যতগুলো ইস্যু ছিল সবগুলো নিয়ে কথা হয়েছে এবং আমরা আমাদের যেগুলো স্বার্থ সংশ্লিষ্ট যতগুলো বিষয় ছিল সবগুলো বিষয়ই আমাদের চিফ অ্যাডভাইজার মহোদয় সেই মিটিংয়ে বলেছেন। আমি বলবো যে মিটিংটা খুবই কনস্ট্রাকটিভ, প্রোডাক্টিভ এবং ফ্রুটফুল হয়েছে। সংখ্যালঘুদের ওপর অত্যাচার থেকে সীমান্তে অনুপ্রবেশের মতো ইস্যু শুনতে হয়েছে বাংলাদেশকে। তারপরেও কট্টরপন্থীদের মন রাখতে কিছু কথা তো বলতেই হয়। শেখ হাসিনাকে কোনোভাবেই ইউনূস সরকার হাতে পাবে না, এটা জেনেও সেই ইস্যু সামনে আনা হয়েছে বলে দাবি করেছেন সে দেশের প্রেস সচিব। শেখ হাসিনা প্রত্যর্পণ বিষয়ে কথা হয়েছে। শেখ হাসিনা যে ওইখানে বসে অনেক ধরনের ইনসেন্ডিয়ারি কমেন্ট করছেন সেগুলোর বিষয়ে কথা হচ্ছে। তারপরে বর্ডার কিলিং নিয়ে কথা হয়েছে। তবে এসব
এসবের মধ্যে অবশ্যই চাওয়ার যা কিছু সেসব আছে। ভারতকে পাশ কাটিয়ে পাকিস্তান চীনের দিকে ঝুঁকলেও সুবিধে যে খুব একটা হবে না তা ভালোই টের পাচ্ছেন অর্থনীতিবিদ ইউনূস। তাই হাজারো নিন্দা রাগ দেখিয়েও ভারতের চালগমই গিলতে হচ্ছে পড়শি দেশকে। তেস্তা নিয়ে চীনের সঙ্গে মৌস্বাক্ষর হয়েছে, তবে উচ্চ প্রবাহ থেকে জল না পেলে যে সবই বৃথা। শুকনো নদীতে ফুটবল খেলতে হবে সে বোধ রয়েছে টিম ইউনূসের। তাই নতুন করে জল চুক্তির আবদার সামনে রেখেছে তারা। গাঞ্জেস ওয়াটার ট্রিটিটা আপনি জানেন যে নতুন করে এটার এক্সপায়ার হয়েছে, নতুন করে ট্রিটিটা হওয়ার আবার কথা হচ্ছে, এবং তিস্তা ওয়াটার এগুলো সবগুলো নিয়েই কথাবার্তা হয়েছে। বিমস্টেক সম্মেলনে গিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী, প্রধান উপদেষ্টা হিসেবে গিয়েছিলেন ইউনূসও। ভারতের রাষ্ট্রপ্রধান কোন জায়গায় তা টের পেয়েছেন ইউনূস। বেজিংও যেখানে নয়াদিল্লিকে পাশে পেতে মরিয়া, সেখানে স্রেফ পাকিস্তান ঘেঁষা জামাতিদের কথা শুনলে চললে দেশটা যে আরো গোল্লায় যাবে তা কি বুঝতে পারছেন উপদেষ্টারা, বিশেষজ্ঞরা? মনে রাখবেন, কাউকে তুষ্ট করার দায় আমার নয়। যা বলবো সত্যি বলবো, রোজ রাত 9টায়। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।